মৌলভীবাজারের নদ নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুর রব। চলে যাচ্ছে তার কাছে। আর রব, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সাধারণ মানুষের উপরে এর প্রভাব কেমন পড়েছে, বন্যার আশঙ্কা কেমন রয়েছে জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জি, জয়ী। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে। আসলে মনু, দোলাই এবং কুশিয়ারা মৌলভীবাজারের এই তিনটি গুরুত্বপূর্ণ নদী, এবং এই তিনটি নদীর পানি যখন বৃদ্ধি পায় তখন আসলে নদী পাড়ের মানুষ বা এই অঞ্চলের মানুষ এক ধরনের আতঙ্কে থাকে যে কখন বন্যা হয়, কখন বাঁধ ভাঙে এরকম। তো আসলে গত ৪ দিনে আবহাওয়া অফিসের যে তথ্য, মৌলভীবাজারে ৩১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং এই বৃষ্টিপাতের ফলে এবং উজানের ঢলের কারণে আসলে এই মৌলভীবাজারের যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং নদ নদীতে ব্যাপকভাবে আসলে পানি বৃদ্ধি পায়। এই পানি বৃদ্ধির ফলে আসলে মৌলভীবাজার শহরের যে কিছু কিছু নিম্নাঞ্চল ছিল গতকাল প্লাবিত হয়েছিল, এবং আজকে সকাল পর্যন্ত সেটা ছিল, এবং সকালের কিছুক্ষণ পর থেকে ধীরে ধীরে পানি অনেকটা মানুষের বাসা বাড়ি এবং রাস্তাঘাট থেকে অনেকটা নেমে গেছে। তবে যেটা বেশি দুর্ভোগ, যে হাওড় অঞ্চলে যে বছরে একবার যে কৃষকরা বোরো ফসল করে থাকেন, সেই বোরো ফসল আসলে পানিতে অনেকটা তলিয়ে গিয়েছে, এবং প্রায় ৩৮০ হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় আসলে এক ধরনের মানে কৃষকরা দুর্ভোগে পড়েছেন, এবং আসলে এই এক বোরো ফসলের উপর হাওড় অঞ্চলের কৃষকরা নির্ভর, তাদের সংসার চলে, তাদের যে মৌলিক চাহিদা সেই ফসল থেকে আসলে পূরণ করে থাকেন। তো আসলে তাদের এই ফসল হানিতে বা ফসল ডুবে যাওয়ার ফলে তাদের শঙ্কা রয়েছে যে এই ফসল আর তারা ঘুরে তুলতে পারবে না, পানিতে নিমজ্জিত হয়ে যাবে। পাশাপাশি যে বিভিন্ন সংকট এখনো রয়েছে, যে জ্বালানি সংকটের কারণে আসলে যে হাওড় অঞ্চলে যে হারভেস্টার মেশিন প্লাস যে ধান কোটানোর যে মেশিনগুলো, সেগুলো আসলে অনেকটা সচলভাবে কাজ করতে পারছে না। এর পাশাপাশি কাওয়াদিঘি হাওড় অঞ্চলে একটা সেচ প্রকল্পের আওতায় রয়েছে, সেখানে বিদ্যুৎ দ্বারা আসলে পানি সেচ করা হয়। সেই সেচ প্রকল্পেও আসলে ঠিকমতো সেচ করা হচ্ছে না, এবং কাওয়াদিঘি হাওড় এক ধরনের জলাবদ্ধতার দিকে যাচ্ছে। জয়ী। আব্দুর রব, ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজারের খবর জানছিলাম। হানিফুল্লাহ আকাশ আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছে নেত্রকোনা থেকে। আকাশ, এখানকার নদ নদীরও পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা মৌলভীবাজার থেকে শুনছিলাম যে বড় ফসল তলিয়ে গেছে। এখানকার কৃষি পরিস্থিতি জানাবেন, মানুষের জীবনে প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জয়ী, আমরা সকাল থেকেই কিন্তু জানাচ্ছিলাম যে নেত্রকোনার যে প্রধান নদ নদীর পানিগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং এর মধ্যে নেত্রকোনার যে কংস নদীর জারিয়া পয়েন্ট, সেখানে কিন্তু বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং এই প্রত্যেকটি নদীর পানি, ধনু, সোমেশ্বরী, কংস ইত্যাদি যে কয়টা নদী রয়েছে প্রধান, সব কয়টি নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং হাওরের যে দুর্ভোগের কথা বলছিলাম, সেটি হচ্ছে যে নেত্রকোনায় এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে ৭২% ধান কর্তন হয়েছে, কৃষি বিভাগ দাবি করছেন, কিন্তু কৃষকরা বলছেন যে আসলে তাদের ৬০ থেকে ৬৫% ধান কর্তন করতে পেরেছেন, কিন্তু এখনো পর্যন্ত হাওরে কিন্তু বিপুল পরিমাণের ধান কিন্তু রয়েছে, এবং এই হাওরের জলাবদ্ধতার কারণে কিন্তু সেখানে শ্রমিক সংকট দেখা দিয়েছে, সেখানে হারভেস্টার মেশিন সেই ধান কাটতে পারছে না, যে কারণে কিন্তু একটা দুর্ভোগের মাত্রা হাওরে বাড়ছে। এবং তারা বলছেন যে আসলে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু যে বজ্রপাতের ঝুঁকির কারণে কিন্তু এখানে হাওরে যে শ্রমিকরা তারা ধান কাটতে যাচ্ছেন না, যে কারণে কিন্তু পানির যদি এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে আসলে এই পানি বৃদ্ধির কারণে কিন্তু হাওরের জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু এখানে ধান কাটতে কিন্তু ধান তুলিয়ে যাওয়ার একটা আশঙ্কা করছেন। জয়ী, ধন্যবাদ আকাশ আপনাকে। দর্শক, মৌলভীবাজার এবং নেত্রকোনার নদ নদীর পানি বেড়েছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম।